structure as shown in figure 6.10.2. The member is axiom pinned at top and bottom, and in addition has weak directional support at mid-height. The mid-height brace also prevents twisting of the column at the braced location. Use AIC LRFD method. এখানে একটা বিষয় যেটা আমরা লাস্ট ক্লাসে যে প্রবলেমটা করছি সেটার সাথে ডিফারেন্স আছে, সেটা কি খেয়াল করতে পারেন যে মেম্বারটাতে বলা হচ্ছে যে মেম্বারের যে উইক ডাইরেকশনটা থাকবে সেই উইক ডাইরেকশনের মিড হাইটে একটা অ্যাডিশনাল ব্রেসিং দেওয়া আছে। এই যে ফিগারটা আমরা দেখতে পাচ্ছি এই ফিগারটা আমাদেরকে কনসাল্ট করতে বলা হয়েছে। তো ফিগারটাতে বেসিক্যালি এই যে আই সেকশনটা বা ডব্লিউ সেকশন যেটা আমরা বলি না কেন সেকশনের আমাদের লংগিটিউডনাল ভিউটা দেখানো আছে। লংগিটিউডনাল ভিউটা যদি আপনি খেয়াল করে দেখেন লেফট সাইডে যে পার্টটা দ্যাট মিন্স পার্ট এ যেটা, ঠিক আছে, পার্ট এ তে আপনি আই সেকশনের যদি সামনে থেকে দেখেন তাহলে কিরকম হবে, আপনি সাইডে যে ফ্লেঞ্জটা সেই ফ্লেঞ্জটা দেখতে পাবেন এবং পিছনের দিকে যে ওয়েবটা সেটা ডটেড আকারে দেখা যাচ্ছে এখানে। এই যে ভিতরে যে ডটেড লাইনটা ফিগারটাকে আরেকটু বড় করে দিই সেটা আপনাদের বুঝতে সুবিধা হয়। এই যে রেক্ট্যাঙ্গেল বক্সের মতো দেখতে পাচ্ছি সেই রেক্ট্যাঙ্গেল বক্সটা হচ্ছে বেসিক্যালি আমাদের যেই ফ্লেঞ্জ সেকশন, আর ভিতরে যে ডটেড ভার্টিক্যাল দুটো লাইন আছে সেটা হচ্ছে গিয়ে ওই যে ওয়েব বরাবর যে থিকনেস, এটা হচ্ছে আমাদের স্ট্রং এক্সিস। এখন উইক এক্সিসে কি হচ্ছে, উইক এক্সিসে আমাদের এই যে মিড হাইট বরাবর ব্রেসিং দেওয়া আছে। ব্রেসিংটা কিভাবে দেওয়া আছে, মিড হাইটে আরেকটা ডাব্লিউ সেকশন আমাকে সাপোর্ট দেওয়া আছে। ওকে, এটা হচ্ছে মিড হাইট ব্রেসিং এর আমার বিষয়টা। এখানে আরেকটা কথা বলা আছে, the mid height brace also prevents twisting of the column at the brace location. এই মিড হাইট ব্রেসিং দেওয়ার ফলে কি হবে, আমার যখন এক্সিয়াল কম্প্রেশন লোডটা আসবে সেই কম্প্রেশন লোডের কারণে এটা মিড হাইটে কোনো টুইস্টিং গভর্ন করবে না। দ্যাট মিন্স অনলি বাকলিং এখানে গভর্ন করবে। সো আমরা যে ডিজাইনটা করব এটা শুধুমাত্র কলামের যে এক্সিয়াল লোডের ক্ষেত্রে যে বাকলিংটা হয় সেটার জন্য আমরা ডিজাইনটা করবো। তাহলে ফার্স্ট অফ অল আমাদেরকে কি করতে হবে, আমরা যদি খেয়াল করি আমরা পিইউ ক্যালকুলেট করব। তো এলআরএফডি মেথডে এখানে বইয়ে ডাইরেক্টলি 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড দেওয়া আছে, কিন্তু আমরা সব সময় যেটা করব যে প্রথমে 1.4 টাইমস ডেড লোড এন্ড দেন 1.2 ডেড লোড এন্ড 1.6 লাইভ লোড, এই দুইটা কম্বিনেশনে আমরা লোডটা বের করব। বের করে তারপর চেক করব যে কোনটা বেশি, যেটা বেশি থাকে সেটাই আমাদের কভার করবে। সো বইয়ে একটু শর্ট করার জন্য আমার ডাইরেক্টলি 1.2 ডেড লোড এবং 1.6 লাইভ লোড দিয়ে করে তোলা হয়েছে। সো আলটিমেটলি ফ্যাক্টর লোড যেটা আমরা পাচ্ছি পিইউ সেটা হচ্ছে 310 কিউ। নেক্সট স্টেপে কি বলা হয়েছে যে সিলেক্ট ফ্রম এআইসি অ্যাভেলেবল স্ট্রেংথ ইন এক্সিয়াল কম্প্রেশন টেবল the effective length factor K for buckling in either strong or weak direction equal in P, such as Kx is equal to Ky is equal to 1. Since the available strength in axial compression tables also computed assuming Kl by Ry controls, enter these tables with the effective length Kly. Thus, we get Kly is equal to 14 feet. পুরো বিষয়টাকে আমি একটু সহজে বুঝাই যদি আপনারা বুঝতে না পারেন। এই যে আমি আপনাদেরকে লাস্ট ক্লাসে একটা টেবিল দেখিয়েছি, এরপর আমি সেটা আপনাদের ক্লাস রুমে আপলোড করে দিয়েছি এআইসি কলাম ডিজাইন চার্ট নামে, ঠিক আছে।
সো এই যে টেবিলটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের টেবিল এআইসি টেবিল 4-1 এ যেটা যে এফেক্টিভ লেংথ ফ্যাক্টর উইথ রেসপেক্ট টু দ্য লিস্ট রেডিয়াস অফ জাইরেশন আর ওয়াই, মানে আর ওয়াই এর রেসপেক্টে আমার এফেক্টিভ লেংথের ভ্যালু কত সেটা এখানে বলা আছে। এখন কোশ্চেনে আমাদেরকে কি বলা ছিল যে আমার সাপোর্ট কন্ডিশনটা হচ্ছে টপ এবং বটম দুইটাই হচ্ছে পিন। তো পিন যদি হয় দ্যাট মিন্স কে ভ্যালু হবে 1, কে ভ্যালু যদি 1 হয় তাহলে লেংথ যেটা আছে 28 ফিট, তাহলে কে এল যেটা আসবে সেটা হবে আমার বেসিক্যালি 28। কিন্তু এখানে আরেকটা কথা আছে, এটা কি, এখানে আমাদেরকে বলা হয়েছে যে যদি আমাদের এই যে the effective length factor K for buckling in either a strong or weak direction equal unity such as Kx equal to Ky equals to 1. Since the available strength in axial compression tables are computed assuming KL are Y, তাহলে KL এর যে ভ্যালুটা সেটা আমাদের 14 ফিট আসছে। কেন? কারণ Kx equal to Ky equal to 1 হয়, ইন্ডিভিজুয়ালি আমি যদি দুইটা আমার লেংথ হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, দুইটা বাকলিং আসবে। মানে এই যে উইক এক্সিস যদি আমরা করি, আমাদের এখানে তো দুইটা ফিগার দেয়া আছে। একটা ফিগার হচ্ছে যে আমাদের যদি আমি স্ট্রং এক্সিসে কোনো কিন্তু সাপোর্ট দেওয়া থাকতেছে না, আচ্ছা এখানে দেখেন একটু সুন্দর করে বলা আছে যে assume hinged top and bottom for x and y axis bending, also assume hinged at mid height for y axis bending only. তো y axis এ যখন আমাদের এই ব্রেসিংটা দেয়া আছে, ব্রেসিং দেওয়ার ফলে কি হচ্ছে, আমার y axis বরাবর বেন্ডিংটা আসলে বেসিক্যালি এরকম একটা শেপ আসবে, মানে ডাবল কার্ভেচার শেপ আসবে। তো y axis এ যদি ডাবল কার্ভেচার শেপ আসে, এটা বেসিক্যালি স্ট্রং এক্সিস এর 2 টাইমস কার্ভেচার, এবং দুইটা যদি সেম অ্যামাউন্টে লোড দিতে হয় তাহলে কে এর ভ্যালুটা এখানে বেসিক্যালি হাফ হয়ে যায়, বা কে এর ভ্যালু যদি আমি 1 ধরি তাহলে লেংথের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি তাহলে এই যে একটা ফুল, মানে এই যে অর্ধেকটুকু, এই যে এতটুকু আমার কার্ভেচার, এই এতটুকু কার্ভেচার বেসিক্যালি একটা ফুল কার্ভেচার আমি পাচ্ছি কতটুকু লেংথের জন্য, ওয়াই এক্সিসে 14 ফিট লেংথের জন্য। কেন? কারণ এই জায়গায় আরেকটা যে এই যে আমার ব্রেসিংটা দেয়া আছে, এই ব্রেসিংটা দেওয়ার ফলে কি হচ্ছে, লেংথটাকে আমি পুরো 28 ফিট লেংথটাকে দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে ফর উইক এক্সিস অনলি। যখন এক্স এক্সিসের ক্ষেত্রে আসছে, এক্স এক্সিসের বাকলিং এ কিন্তু আবার সিমিলার ওয়াইজ পুরো লেংথ জুড়ে পুরো 28 ফিট জুড়েই একটা ফুল বেন্ডিং আমি পাচ্ছি। কিন্তু ওয়াই এক্সিসের ক্ষেত্রে কি হচ্ছে, ডিউ টু দিস ব্রেসিং আমার টোটাল লেংথে বেসিক্যালি দুইটা কার্ভেচারের মতো এরকম শেপ দেখাবে। তাহলে একটা কার্ভেচারের ক্ষেত্রে আমি যদি কে ভ্যালু 1 ধরি তাহলে লেংথ হয়ে যাচ্ছে বেসিক্যালি হাফ, দ্যাট মিন্স 14 ফিট। এই কারণে আমরা এখানে KLY ইকুয়াল টু 14 ফিট কনসিডার করতেছি। এখন KLY এর ভ্যালু যদি 14 ফিট হয় এবং ফ্যাক্টর লোড আমাকে 310 কিপ নিতে হয়, তাহলে আমরা এআইএসসি টেবিল থেকে যদি হিসাব করে দেখি যে কোন মেম্বারটা আছে যেটা কিনা আমার এই 310 কিপের থেকে লোড বেশি নিতে পারবে এবং KL এর ভ্যালু 14 ফিট হবে, তাহলে আমরা দেখতে পাই সবচেয়ে লাইটেস্ট মেম্বার যেটা আছে, এখানে তিনটা মেম্বারের নাম বলা হয়েছে। এক, সবচেয়ে লাইটেস্ট হচ্ছে W8/40 সেকশন, যেটা 5CPN যেটা আমাদেরকে দেয়া আছে, এটা হচ্ছে গিয়ে 321 কিপ, যেটা আমাদের 310 কিপের থেকে বেশি আছে। এবং এই মেম্বারটা RX/RY যদি আমরা বের করি তাহলে সেটা পাচ্ছি কত, 1.73। নেক্সট আরেকটা মেম্বার আমরা ট্রাই করে দেখলাম, সেটা হচ্ছে W10/45, যেই সেকশনটার আমার 5CPN এর ভ্যালু হচ্ছে 358 কিপ
এবং rx/ry এর ভ্যালু হচ্ছে 2.15। আরেকটা সেকশন আমরা পাচ্ছি সেটা হচ্ছে W12/45, এটাও হচ্ছে 5 CPM 343 কিপ এবং rx/ry ভ্যালু হচ্ছে 2.65। এখন এখানে আমাদেরকে বলা হচ্ছে যে যখন আমি এই জায়গাটা দেখতে পাই তখন আমরা কি দেখি যে এই যে পোটেনশিয়াল যে বাকলিংটা, এই পোটেনশিয়াল বাকলিং শেপ থেকে আমরা দেখতে পাই যে KL divided by Rx is equal to 2 times of KL divided by Ry। কেন? কারণ KL x এর ক্ষেত্রে একটা যে বাকলিং, সেই বাকলিং এর সমান হচ্ছে বেসিক্যালি KL y ডাইরেকশনে দুইটা বাকলিং। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে অ্যাকচুয়াল সাপোর্ট কন্ডিশনের জন্য KLx is equal to 2 times of KLy। যদি সেটা হয় তাহলে Rx will be also 2 times of Ry, or আমরা বলতে পারি Rx divided by Ry should be greater equal than 2। তার মানে কি weak axis controls and tabular loads give the correct answer। তার মানে আমাকে Rx/Ry এর ভ্যালু যেটা নিতে হবে সেটা বেসিক্যালি 2 এর চেয়ে বেশি নিতে হবে। কেন? বিকজ মিড হাইটে ব্রেসিং দেওয়ার কারণে আমাদের যেই রিফ্লেকশন কার্ভটা আমরা দেখতে পাচ্ছি বা বাকলিং শেপটা দেখতে পাচ্ছি সেটা আমাদেরকে দেখাচ্ছে যে অলমোস্ট 2 টাইমস কম্পেয়ার্ড টু ইটস অ্যাকচুয়াল স্ট্রং এক্সিস। তাহলে এই Rx/Ry এর ভ্যালু 2 এর চেয়ে বেশি আছে দুইটা সেকশন, একটা হচ্ছে W10/45 আর একটা হচ্ছে W12/45। তাহলে এই দুইটা সেকশনকে আমরা বলতে পারি অ্যাকসেপ্টেবল। Now, since Rx/Ry for W8/40 is less than 2, strong axis bending control। এই যে সেকশনটা আছে 8/40 সেকশনটা, এই সেকশন কি হবে? স্ট্রং এক্সিস বেন্ডিং কন্ট্রোল করবে। The strength may be obtained from the tables by entering with equivalent KLy, that is corresponds to KLx equal to 28 feet। তাহলে for equal strength with respect to the x and y axis, KLx divided by Rx is equal to KLy by Ry। তাহলে ইকুইভ্যালেন্ট KLy এর যে লেংথটা আমাদের দরকার হবে সেটা কত? KLx হচ্ছে কি 28 ফিট ডিভাইডেড বাই Rx/Ry which is 1.73। 1.73 আসলে কোথা থেকে? এই সেকশনটার জন্য, W8/40 সেকশনের জন্য। তাহলে KLy এর রিকোয়ার্ড লেংথ হচ্ছে 16.2 ফিট। তার মানে for KLy equal to 16.2 feet, the W8/40 has a desired design strength of only 272 kip. Therefore, it is not acceptable। মানে আমরা দেখলাম যদি ইকুয়াল অ্যামাউন্টের লোড যদি নিতে হয় বা ইকুয়াল স্ট্রেংথ যদি নিতে হয় দুই ক্ষেত্রে x এবং y দুই এক্সিসের ক্ষেত্রে, তাহলে কি দাঁড়াচ্ছে KLx আমার যে পরিমাণ লোড দিচ্ছে সেই রেসপেক্টে যদি KLy কেও যদি সেই লোডটা নিতে হয় তাহলে আমাদের KLy এর ভ্যালুটা লাগবে 16.2 ফিট। কিন্তু KLy তো বেসিক্যালি 16.2 ফিট না, KLy টা হচ্ছে 14 ফিটে আছে। আর KLy যদি 16.2 ফিট যদি হয় তাহলে 8/40 যে সেকশনটা আছে সেই সেকশনটা বেসিক্যালি লোড নিতে পারবে কত? 272, যেটা কিনা আমার 310 যেই লোডটা আছে আমাদের PU এটা থেকে ফার লোয়ার। দ্যাট ইজ ওয়াই আমরা W8/40 সেকশনটাকে নিব না। নাও W10/45 এবং W12/45 এই দুইটা সেকশনের মধ্যে তাহলে আমরা এখন দেখব যে আদৌ কি এই দুইটা মেম্বার কি আমার ডিজাইন লোড নিতে পারে কিনা। তাহলে চেক অফ সেকশন, ইট ইজ অলওয়েজ অ্যাডভাইসেবল টু মেক এ ফাইনাল চেক অফ দ্য অ্যাপারেন্টলি অ্যাকসেপ্টেবল সলিউশন। তো W10/45 নিয়ে আমরা যদি চেক করি তাহলে 10/45 এর ক্ষেত্রে KL/Ry is equal to 14 into 12 divided by 2.01। মানে এই যে KL/Ry যেটা আমরা বের করছিলাম যে KL এর ভ্যালু ছিল, KLx এর ভ্যালু ছিল KLy এর ভ্যালু ছিল হচ্ছে 14 ডিভাইডেড বাই 2.01 ছিল আমাদের
সরি 10/45 যে সেকশনটা, সেই সেকশনের অ্যাকচুয়াল আমরা যদি লেংথ দেখি, তো কে এর ভ্যালু, কে এল এর ভ্যালু 14 ফিট, ওয়াই এক্সিস এর ক্ষেত্রে 14 ফিট, তাহলে ফিটকে আমি ইঞ্চিতে কনভার্ট করলাম 14 × 12, আর আর ওয়াইটা হচ্ছে গিয়ে এই W10/45 সেকশনের অ্যাকচুয়াল আর ওয়াই। সো আমি যদি ডিজাইন চার্টটা দেখি, তাহলে সেই ক্ষেত্রে আমি আর ওয়াই যেটা পাচ্ছি W10/45 সেকশনের জন্য 2.01। তাহলে সেই 2.01 দিয়ে যদি ভাগ করি, তাহলে রিয়েল কে এল বাই আর ওয়াই পাচ্ছি 83.6। তাহলে কে এল বাই ভ্যালুর জন্য পাই সি এফ সি আর এর যে ভ্যালুটা আমরা পাবো, সেটা আমরা হচ্ছে গিয়ে ডিজাইন ফর্মুলা দিয়ে চেক করলাম, চেক করে আমরা বের করলাম 27.0 কেএসআই। তাহলে পাই সি পি এন ইজ ইকুয়াল টু পাই সি এফ সি আর ইনটু এজি। W10/45 যে সেকশনটা আছে, এই সেকশনের জন্য আমার এজির ভ্যালু হচ্ছে 13.3। 13.3 multiplied by 27 is equal to 359 kip, which is greater than 310 kip. তাহলে আমরা বলতে পারি আমাদের W10/45 সেকশনটা হচ্ছে বেসিক্যালি রাইট সেকশন। বাট যদিও যখন আমরা ইনিশিয়ালি প্রিজাম করেছিলাম, তখন W8/40 সেকশনটা আমরা ধরেছিলাম, কারণ আমরা দেখেছি যে W8/40 সেকশনটা আমার 310 লোডের থেকেও বেশি আছে। ফার্দার আমরা যখন চেক করতে গেলাম বেসড অন দিস ব্রেসিং কন্ডিশন, তখন আমরা দেখতে পেলাম যে W8/40 সেকশনটা ইজ নট অ্যাকসেপ্টেবল। বুঝতে পারলাম? জি স্যার। সবাই কি বুঝতে পারছেন নাকি মাথার উপরে দিয়ে গেছে? জি স্যার। যদি বুঝতে পারি, নেক্সট যে প্রবলেমটা আছে অলমোস্ট সিমিলার টাইপ অফ প্রবলেম, এক্সাম্পল নাম্বার 6.10.3, যেখানে বলা হচ্ছে সিলেক্ট দ্য লাইটেস্ট W সেকশন অফ a 572 grade 60 steel to serve as a main member of 22 feet long to carry an axial compression load of 100 kip dead load and 200 kip light load in a braced structure. Assume the member is hinged at the top and fixed at the bottom for buckling in either principal direction. এখানে কি হচ্ছে, আমার মেম্বারটার বটম পয়েন্টে হচ্ছে ফিক্সড আর টপ পয়েন্টে হচ্ছে হিঞ্জড, এবং মেম্বারের ক্ষেত্রে আমার বলা হয়েছে কি যে মেম্বারটার বাকলিং যে কোনো ডাইরেকশনে হতে পারে, আইদার এক্স অর ওয়াই, যে কোনো এক্সিসের ক্ষেত্রে আমার হতে পারে। এই ক্ষেত্রে আমরা কি করবো, ফার্স্ট অফ অল আমরা যদি পিইউ বের করি, পিইউটা আমরা দেখতে পাচ্ছি 440 কিপ গভর্ন করবে। Now for this problem there are no AIC available strength table for the direct selection of the section. To get an estimate of the required section, use the available strength table for Fy equal to 50 KSI. তার মানে কি, এইখানে সমস্যাটা হচ্ছে যে আমাদেরকে যে টেবিলটা দেওয়া ছিল AIC টেবিল 4.1 KL/RY, এখানে আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারছি। আমাদেরকে কোন টেবিলে যেতে হবে? আমাদেরকে যেতে হবে বেসিক্যালি টেবিল 422, অ্যাভেলেবল ক্রিটিক্যাল স্ট্রেস ফর কম্প্রেশন মেম্বার, যেখানে আমাদের Fy এর ভ্যালু বলা হয়েছিল কত, 50 KSI এর জন্য। কেন? কারণ আমাদের যেই লোডটা দেওয়া আছে A572 grade 60, সেটা since the member is fixed at one end in accordance with figure 6.10.3, assume K is equal to 0.8. Now select for KLY, আমরা তাহলে পাচ্ছি K এর ভ্যালু 0.8 এবং লেন্থ হচ্ছে 22 ফিট, তাহলে KL ভ্যালু আছে 17.6 ফিট। ঠিক আছে? এখন আমাদেরকে দেখতে হবে যে আমাদের required pi CPN এর ভ্যালুটা কত আসে। pi CPN টা আমরা কিভাবে পাচ্ছি?
phi CPN is equal to PU into FY equal to 50 divided by 60. তার মানে কি রেশিও করে, কারণ আমাদেরকে তো এখানে যে স্টিলটা দেওয়া ছিল সেটা বলা ছিল 60 গ্রেডের স্টিলের জন্য, দ্যাট মিন্স FY এর ভ্যালু 60 এর জন্য, কিন্তু আমরা যেটা বের করতেছি সেটা কিসের জন্য? FY হচ্ছে কি 50 KSI এর জন্য আমরা K এর ভ্যালু 0.8 ধরে আগাচ্ছিলাম। তাহলে এই রিকোয়ার্ড phi CPN যেটা, এটাকে আমাকে কি করতে হবে? ঐকিক নিয়মের অঙ্ক অনুসারে আমি বের করলাম যে 50 কিপের জন্য সেটা কত হবে, মানে যে 60 কিপের জন্য, ঠিক আছে, আমাদের তো এখানে যে 50 কিপটা ধরেছিলাম, 50 কিপ অনুযায়ী আমাদের কে এর ভ্যালু ছিল 0.8, তাহলে 50 কিপের জন্য যদি 0.8 হয় তাহলে 60 কিপের জন্য আমাদের লোডটা কত হবে সেটা আমরা ক্যালকুলেট করলাম, যেটা আমরা পেয়েছিলাম 440 কিপ। তাহলে 60 কিপের জন্য সেটা হবে বেসিক্যালি 367 কিপ। তাহলে 367 যদি আমরা পাই, এখন আমরা বেসিক্যালি বের করতে পারবো যে phi CPN এর ভ্যালুটা আমাদের কত দরকার। তাহলে আমরা দুইটা সেকশন চুজ করলাম, একটা সেকশন হচ্ছে W10/49 যার phi CPN হচ্ছে 392 কিপ which is greater than 367 কিপ, আরেকটা সেকশন হচ্ছে W12/53 যে সেকশনটা হচ্ছে phi CPN 412 কিপ এবং FY হচ্ছে 50 KSI। There can be no assurance that section selected using the ratio 50-60 will satisfy design requirement. However, such a procedure will serve as a first trial. এই কাজটা করার মেইন উদ্দেশ্যটাই হচ্ছে যে আমরা একটা ফার্স্ট ট্রায়ালে আমরা একটা মেম্বার যেহেতু খুঁজে বের করতে পারি। কেন? কারণ আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে আমাদেরকে 60 KSI এর জন্য কোনো মেম্বার দেয়া না। তাহলে 60 KSI এর জন্য যদি দেয়া না থাকে তাহলে আমি 60 KSI টা কিভাবে বের করব, তাই না? আমাদের তো ম্যাক্সিমাম দেয়া আছে FY 50 KSI এর জন্য। এই যে টেবিল 4.1 যদি দেখেন সেখানে দেখবেন যে FY বলা ছিল 50 KSI এর জন্য, আমাদের তো 60 KSI বলা ছিল না। তো এই কারণে আমরা কি করলাম, আমরা 60 কিপের জন্য যে লোডটা রাখবো ওই নিয়মের অঙ্ক করলাম, করে একটা ফার্স্ট ট্রায়াল আমরা বের করলাম। সেখান থেকে আমরা বের করলাম দুইটা সেকশন, এটা আমাদের ফার্স্ট ট্রায়াল। এখন আমাদেরকে চেক করতে হবে যে এই মেম্বারগুলো আদৌ কি 60 কিপের জন্য যে লোড যেটা 440 কিপ সেটা নিতে পারে কি পারে না। তাহলে এখন আমরা যদি ব্যাক করি আবার, check W10/49 section for PU equal to 440 kip with FY equal to 60. এই ক্ষেত্রে KL divided by RY যদি আমরা বের করি তাহলে KL এর ভ্যালু আমরা পেয়েছিলাম কত? 17.6 ফিট। তাহলে 17.6 multiplied by 12 divided by RY, এই RY টা হচ্ছে W10/49 সেকশনের যে RY সেটা which is 2.54। তাহলে এই ভ্যালুটা KL by RY এর ভ্যালু আসছে 83.2, যেটা 4.71 √E divided by FY থেকে ছোট। তাহলে ক্রিটিক্যাল স্ট্রেস যেটা আমরা পাচ্ছি FCR, সেই স্ট্রেসটা আমরা ক্যালকুলেট করার জন্য আমরা জানি যে 0.658 টু দি পাওয়ার FY ডিভাইডেড বাই FE ইনটু FY। তাহলে এখানে FE যেটা অয়েলার স্ট্রেস সেটা আমাদেরকে আগে ক্যালকুলেট করে নিতে হবে which is 41.4 KSI। তাহলে FCR যেটা আমরা পেলাম সেটার সাথে যদি phi দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমাদের ভ্যালুটা হচ্ছে 9.5 KSI। তাহলে phi ইনটু FCR ইনটু AG যদি করি তাহলে আমি পেয়ে যাব phi PN, সেটা দেওয়া হচ্ছে 425 কিপ। তাহলে আমরা দেখতে পাচ্ছি 440 কিপের যে লোড সেটা এই মেম্বার নিতে পারতেছে না। তাহলে thus this W10/49 section is not acceptable, এটাকে আমরা নিতে পারলাম না। তাহলে নেক্সট আমাদেরকে চলে যেতে হচ্ছে নেক্সট হায়ার সেকশন W10/12/53 সেকশনে যদি যাই, এখানে কি করব, 10/49 এ নেয় নাই, তাহলে 10/54 নেক্সট হায়ার সেকশন যাবে। ঠিক আছে, W10 সেকশনের মধ্যে 54 এর নিচ্ছে। আপনি চাইলে W10/49 এর পর W12/53 দিয়ে করতে পারেন। why? কারণ W12/53 section is slightly economic than W10/54.
তারপর W10/54 দিয়ে যদি আমরা চেক করি তাহলে KL/RY এক্ষেত্রে 10/54 যে সেকশনটা আছে সেটা RY হচ্ছে 2.56, তাহলে এই ভ্যালুটা আসছে 82.5 which is less than আমার 4.7/E/FY। তাহলে সেম আগের মতো FE এবার ক্যালকুলেট করব, করে পাই FCR বের করলাম এন্ড দেন পাই EN বের করলাম। এই পাই EN এর ভ্যালুটা হচ্ছে 469 কিপ which is greater than 440। এটা 10/54 সেকশন, এইটাকে আমরা বলতে পারি acceptable section for a 572 grade 60 steel। বুঝতে পারলাম এটা প্রবলেম? স্যার বুঝতে কোনো সমস্যা আছে কিনা বলেন। No, sir. Fine. তাহলে আমরা নেক্সট প্রবলেমে যাব, যেটা হচ্ছে আমাদের কম্প্রেশন মেম্বারের ক্ষেত্রে একটা মোটামুটি একটা প্যাকেজ প্রবলেম মতো আমি করি। কারণ এই প্রবলেমের মাধ্যমে বেসিক্যালি আমাদের যদি একটা ফ্রেম মেম্বার আমরা যদি ডিজাইন করতে চাই তাহলে সেটা কিভাবে ডিজাইন করবো সেটা দেখানো আছে। সেখানে দেখেন একটা ফ্রেম দেয়া আছে, বিম এবং কলাম দুইটাকে কনসিডার করে। এই ফ্রেম সেকশনের মধ্যে থেকে কলাম এ যেটা আছে সেইটা আমাকে ডিজাইন করতে হবে। কোশ্চেনটা কি বলা হয়েছে, ডিজাইন কলাম এ অফ দি আনব্রেসড ফ্রেম সেকশন as an axially loaded compression member carrying a dead load of 75 feet and live load of 290 feet using a 992 steel। তো এখানে আমরা দেখতে পাচ্ছি চারটা কলাম আছে, এর মধ্যে কলাম এ, দ্যাট মিন্স এই কলামটা আমাদেরকে ডিজাইন করতে বলা হয়েছে। মেম্বারটা আমরা দেখতেছি আনব্রেসড ফ্রেম, সো আনব্রেসড হওয়ার কারণে বাকলিং শেপ আইদার লেফট সাইডে বাকল করবে অর রাইট সাইডে বাকল করবে, দুইটা যে কোনো একটা হতে পারে, ঠিক আছে। সো এখানে একটা বাকল শেপ দেখানো আছে। In the plane perpendicular to the frame the system is braced। এইখানে ব্রেসড দিয়ে কি বোঝানো হচ্ছে খেয়াল করে দেখেন, এখানে অনেকে হচ্ছে গিয়ে আমার জিনিসটা ভুল করে ফেলে। কি যে কোশ্চেনের শুরুতে একবার বলা হলো যে কলাম এটা হচ্ছে আনব্রেসড ফ্রেম সেকশন, আবার পরে দিয়ে বলা হচ্ছে ইন দ্য প্লেন পারপেন্ডিকুলার টু দি ফ্রেম দ্য সিস্টেম ইজ ব্রেসড। এই লাইনটা দ্বারা কি বুঝতে পারতেছে কে বলতে পারবে? স্যার জামি বলেন দেখি কি বুঝতে পারতেছেন? স্যার এটা হলো গিয়ে যে টপ কর্নারের উপরে 21 ফিট, আচ্ছা বটম থেকে 21 ফিট উপরে হাইটে সাপোর্টটা অ্যাড আছে। আচ্ছা রাফি বলেন দেখি, রাফি আপনি কি বুঝতে পারতেছেন? এই যে পয়েন্টটা বলা হয়েছে, ঠিক আছে, এই যে এখানে যেটা বলা হলো যে in the plane perpendicular to the frame the system is braced with supports at top and bottom of a 21 feet height। এই লাইনটা দিয়ে কি বোঝাচ্ছে? Sir, the particular system is based on some. Thanks. Sorry, sir. আজিজ বলতে পারবেন? স্যার আপনি বুঝিয়ে দেন।
সিম্পল জিনিসটা খেয়াল করে দেখেন কি বলা হচ্ছে যে ইন দ্য প্লেন পারপেন্ডিকুলার টু দ্য ফ্রেম দ্য সিস্টেম ইজ ব্রিজড। এই যে প্লেনটা আছে, এই যে বইয়ের যে ফিগার বা আপনার কম্পিউটার বা আমার ল্যাপটপ যেটাই বলুন না কেন, এইটার যে প্লেন সারফেসটা এইটার পারপেন্ডিকুলার, দ্যাট মিন্স কম্পিউটার স্ক্রিন থেকে আমার দিকে যেই ডাইরেকশনটা, এই পারপেন্ডিকুলার ডাইরেকশনে সিস্টেমটা ব্রেসড আছে। কিরকম? একটা বিল্ডিং এর মধ্যে তো জাস্ট শুধুমাত্র এরকম একটা ফ্রেম থাকবে না। একটা বিল্ডিং বা যে কোনো একটা স্ট্রাকচার এইরকম সামনে পিছে অনেকগুলা স্ট্রাকচার ফ্রেম থাকবে, রাইট? এবং প্রতিটাই তো আবার হচ্ছে কি উপরের দিকে হচ্ছে এটা গিয়ে কি স্যার গার্ডার জেড দ্বারা আমার এক্সিসটা কানেক্টেড বুঝাইছেন? থাকবে। হ্যাঁ, স্যার এটা কি স্যার জেড এক্সিসটা বুঝাইছে, মানে এক্স ওয়াই আর এক্স্যাক্টলি, জেড? এক্স্যাক্টলি জেড এক্সিসটা। যে আপনি 3D স্ট্রাকচারটার কথা যদি চিন্তা করেন, তাই না? 3D স্ট্রাকচারে কি হচ্ছে, আপনি এইটা হচ্ছে একটা ফ্রেম, এইরকম সামনে পিছনে। ওই যে ট্রাসের ক্ষেত্রে আমরা যেটা করছিলাম, ট্রাসের ক্ষেত্রে কি করছি যে একটা ট্রাস থেকে অপর ট্রাসের ডিসটেন্স যেটা আমরা বলতাম বে ডিসটেন্স, ঠিক আছে? তো এখানে ঠিক সিমিলার ভাবে এই যে একটা ফ্রেম আছে, একটা সার্টেন ডিসটেন্স পরে এরকম আরেকটা ফ্রেম থাকবে। ধরে নিলাম আমরা 15 ফিট ডিসটেন্স পর এরকম আরেকটা ফ্রেম থাকবে, আবার 15 ফিট ডিসটেন্স পর আরেকটা ফ্রেম থাকবে, এইভাবে মনে করেন 10টা ফ্রেম থাকবে। তো প্রতিটা ফ্রেম তো আবার কানেক্টেড থাকবে, রাইট? এই যে মনে করেন এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টে আমার কি হবে, আরেকটা গার্ডার কানেকশন থাকবে। এইভাবে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, এই যে প্লেন সারফেসটা আছে, এই প্লেন সারফেসের পারপেন্ডিকুলার ডাইরেকশনে আমার ব্রেসিং আছে। এই ব্রেসিংটা কি, যে আমার জেড এক্সিস যেটা, সেই জেড এক্সিস বরাবর আমার মুখ, এটা এই যে ফ্রেমটা আছে সেই ফ্রেমটা বাকলিং করবে না। বাকলিং যদি হয় তাহলে সেটা আইদার এই এক্সিসে বাকলিং করবে। বুঝা গেল বিষয়টা? কেএল বাই এক্স যে এক্সিসটা আছে সেই এক্সিস বরাবর আমার বাকলিং করবে, ওয়াই এক্সিস বরাবর ডাইরেকশনে আমার এটা বাকলিং করবে না। কারণ ওই যে ওইখানে একটা কন্টিনিউয়াস ফ্রেমের মতো থাকার কারণে আমার পার্শ্ববর্তী ফ্রেম এটাকে সাপোর্ট করছে ব্রেসিং এর মতো। স্যার এই ফ্রেমটা কয় ফিট পর পর থাকলে মানে সেটার বাকলিং করবে না, প্রেস ফ্রেম থাকবে, এটা কি বলা আছে? না, সেরকম কোনো কিছু কোশ্চেনে বলা নাই এবং ডাজন্ট ম্যাটার, এটা ম্যাটারও করে না। যেমন আপনি চিন্তা করেন আপনাদের সেশনালে আমরা যখন ট্রাস ডিজাইন করেছি, ট্রাস ডিজাইনের ক্ষেত্রে আমরা কিন্তু ট্রাসের আইদার লেফট সাইড অথবা রাইট সাইড থেকে উইন্ডের কারণে হচ্ছে গিয়ে তার এফেক্ট আসবে সেটা কল্পনা করছি। আমরা কিন্তু ট্রাসের ফ্রন্ট সাইড বা ব্যাক সাইড থেকে উইন্ড আসলে কিন্তু সেটা কল্পনা করি না। কেন? কারণ ওইটার জন্য আমরা ওই যে ব্রেসিং দিচ্ছিলাম। এই যে বে ডিসটেন্স যাই থাকুক না কেন, বে ডিসটেন্সের উপর বেস করে আমাদের হচ্ছে গিয়ে যে লোড, সে লোড গভর্ন করবে। ঠিক সিমিলার ভাবে আপনি কত ফিট ডিসটেন্সে দিচ্ছেন সেটার উপর বেস করবে যে আপনার পার্টিকুলার কলামের উপরে কতটুকু লোড আসবে সেটা। কিন্তু পোটেনশিয়াল যে বাকলিংটা, সেই বাকলিং এর কথা যদি আমরা চিন্তা করি তাহলে শুধুমাত্র আমাদের এই ফ্রেমের যেই ডাইরেকশন which is kx lx by rx, সেই এক্সিস বরাবর আমাদের বাকলিংটা হবে, y এক্সিস বরাবর বাকলিং হবে। বুঝতে পারছি বিষয়টা? স্যার মানে এটা জেড এক্সিস বরাবর বাকল হবে? জেড এক্সিস বলাটা উচিত হবে না, কারণ বইয়ের এখানে ওরা জেড এক্সিস বলতে আমার হাইটটাকে ডিটারমাইন করতেছে। কলামের যে হাইট, ঠিক আছে, সেই হাইটটাকে বাই 21 ফিটের যে হাইট সেটাকে তারা ধরে নিচ্ছে জেড এক্সিস। ওয়াই এক্সিসটাকে তারা হচ্ছে কি ডিটারমাইন করতেছে। ওয়াই এক্সিসটা কোনটা? ওয়াই এক্সিসটা হচ্ছে এই যে স্ক্রিন থেকে আপনার দিকে বা স্ক্রিন থেকে আমার দিকে যেই ডাইরেকশনটা, সেটা হচ্ছে ওয়াই এক্সিস। তো ওই ওয়াই এক্সিসের যে বাকলিংটা সেইটাকে রেজিস্ট করবে। ওকে,
ইয়েস স্যার। বইয়ে এই প্রবলেমটা অনেক ডিটেলসে অনেক কিছু সাইড বিষয় ডিসকাস করে করা হয়েছে। আমি অত বেশি ডিটেলসে যাব না, কারণ গেলে তাহলে আপনারা ধৈর্য করবে, কারণ এর আগে বারও দেখছি প্রতিবার করতে গিয়ে স্টুডেন্টরা মেইন ডিজাইন প্রবলেমের মধ্যে আর থাকতে পারে না। তো যে কারণে আমি আগে থেকেই একটু এটাকে হচ্ছে কি সলিউশনটা করে রেখেছি আপনাদের জন্য, ঠিক আছে? শুধুমাত্র ডিজাইন প্রবলেমের যতটুকু অ্যান্সারটা দরকার আমাদের সেটার জন্য। যেমন এখানে একটা আগের যে প্রবলেমটা আমরা দেখলাম সেই প্রবলেমের ক্ষেত্রে যদি বলি, এই যে এখানে দুইটা সেকশন নেওয়া হয়েছে, ঠিক আছে? দুইটা সেকশন কিন্তু নেওয়ার দরকার নাই, আপনি যে কোনো একটা সেকশন নিয়ে আপনার ফার্স্ট ট্রায়াল শুরু করতে পারেন, ঠিক আছে? বাট বইয়ে এখানে দুইটা দেখানো হয়েছে, পরে দিয়ে কিন্তু W12/53 দিয়ে কিন্তু আর কিন্তু করা হয়নি। তো এটা হচ্ছে গিয়ে এক্সট্রা একটা বিষয় বোঝানো হয়েছে। তারপর ঠিক সিমিলার ভাবে আপনি যখন এইখানে যখন ডিজাইন করছেন এক্সাম্পল 6.10.2, এই ক্ষেত্রেও সিমিলার ওয়াইজ আপনি যখন ডিজাইন করতেছেন তখন আপনি ফার্স্ট অফ অল লোডটা বের করলেন, লোডটা বের করে তিনটা মেম্বার আপনি চুজ করলেন, চুজ করার পর আপনি এটা চেক করবেন। চেক করার পর আপনার কিন্তু যখন আপনি দেখতে পাচ্ছেন Rx/Ry গ্রেটার দ্যান 2, তখন আপনার এই ডাইরেক্ট সেকশনটা, এই যে W8/48 এই সেকশনটাকে আপনি স্টিল বাদ দিয়ে দিতে পারেন, ঠিক আছে? এখানে বইয়ে W8/48 যে লোড নিতে পারে না সেটা আবার প্রুফ করে দেখানো হয়েছে। এই প্রুফটা কিন্তু আপনি যখন ম্যাথ প্রবলেম করবেন সেখানে আপনার দেখানোর দরকার নাই, ঠিক আছে? আপনি যখন নিজে যখন ডিজাইন করবেন বা প্রবলেম করবেন বা অ্যাসাইনমেন্ট করবেন বা এক্সামের কথা যেটাই বলি না কেন, সেই ক্ষেত্রে আর আপনার এটা দেখানো দরকার পড়তেছে না, কারণ আপনি অলরেডি এটা এখানে ক্যালকুলেট করে দেখে ফেলছেন যে Rx/Ry উইল বি গ্রেটার দ্যান 2। যেটা 2 এর নিচে আছে তাহলে সেটা তো আমার দরকার নেই, সেটা আমি বাদ দিয়ে দিব। শুধু আর এই ক্যালকুলেশনটুকু আমার দেখানোর দরকার নেই। আমি নেক্সট সেকশন যেটা 10/45 সেটা আমি চেক করে দেখব যে সেটা আদৌ কি স্যাটিসফাই করে নাকি করে না। তাহলে এক্সাম্পল 6.10.4 যেটা, সেই প্রবলেমটা আমরা এখানে শুরু করব। আমাকে একটা মিনিট একটু কনসিডার করুন প্লিজ। এই প্রবলেমটা আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা আমার মনে হয় এটা তুলেও রাখতে পারেন, কারণ এখানে অনেক জিনিস আছে যেটা বইয়ে এক্সট্রা বিষয়গুলো আছে, সেই বিষয়গুলোকে আমি অমিট করে শুধুমাত্র সেই জায়গাগুলোতে দেখিয়েছি যেটা আপনার ডিজাইনের জন্য শুধুমাত্র করতে হবে। তো ফার্স্ট স্টেপ হচ্ছে কি যে আমরা পিইউ এখানে চেক করব। সো পিইউ চেক করা দুইটা আমাদের কন্ডিশন ছিল, একটা হচ্ছে 1.4 ডেড লোড আর একটা হচ্ছে 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড। সো এলআরএফডি মেথডে আমি দুইটা কম্বিনেশন চেক করলাম, চেক করার পর দেখা যাচ্ছে আমার 1.2 ডেড লোড এবং 1.6 লাইভ লোডের যে লোডটা আসছে which is 554 কি, সেটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট। সো আমরা বলতে পারি এটা গভর্ন করবে। নেক্সট যে স্টেপটা, সেখানে আমরা কি করব, সিলেক্ট এ প্রিলিমিনারি সাইজ as a basis for evaluating the effective length factor। খেয়াল করে দেখেন এটা কিন্তু একটা রিয়েল লাইফে তো আমি সিঙ্গেল কোনো কলাম ডিজাইন করব না, তাই না? এই যে এখানে যেসব প্রবলেমগুলো দেওয়া ছিল যে শুধুমাত্র একটা সিম্পল সিঙ্গেল কলাম, রিয়েল লাইফে এরকম কেস কিন্তু আসে না। তাহলে আপনি বলতে পারেন যে স্যার তাহলে আমাদেরকে এগুলো কেন করানো হচ্ছে?
এটা করানো হয় সো দ্যাট আপনি আস্তে আস্তে সহজ জিনিসগুলো বুঝতে পারেন। কারণ আপনাকে একবারে যদি একটা ফ্রেম স্ট্রাকচার ডিজাইন যদি দেখানো হয়, তখন দেখা যাবে যে আপনি সেটা বুঝতে পারবেন না, আপনার অনেক কঠিন হবে। তো এই কারণে আমরা ধাপে ধাপে জিনিসটাকে শুরু করি। অনেকটা বলতে পারেন যেমন ছোটবেলায় আমাদেরকে ফার্স্টে সরেয় সরা লেখা শেখানো হয়েছে, তারপর সরেয় আকারে আ, তারপর হচ্ছে গিয়ে রস্বইকার দীর্ঘইকার এগুলো আকার শেখানো হয়েছে, তারপর আস্তে আস্তে আমরা একটা ওয়ার্ড শিখছি, তারপর সেই ওয়ার্ড গুলোকে একত্র করে আমরা একটা সেন্টেন্স তৈরি করা শিখছি। আমাদের মেইন গোলটা কি ছিল? একটা সেন্টেন্স তৈরি করা। এখন যেমন আমার হচ্ছে কি কিন্তু সরেয় আকার এভাবে লিখতে হয় না, আমরা কিন্তু ডাইরেক্টলি লিখতে পারি। আমরা কিন্তু আরো ছোটবেলার ক্লাস প্লে বা কেজি বা নার্সারির মতো কিন্তু আমরা কিন্তু আর এভাবে লিখি না বা পড়িও না। কিন্তু মেইন এই যে এখন যেভাবে আমি পড়াটা শিখলাম বা লেখাটা শিখলাম, এইটা শেখার জন্য আমাকে ওই স্টেপ গুলো পার করে আসতে হচ্ছে। সিমিলার ওয়েতে আপনি যখন একটা ফ্রেমড স্ট্রাকচার ডিজাইন করতে যাবেন, ফ্রেমড স্ট্রাকচারের ক্ষেত্রে অনেক কিছুই থাকবে ক্রিটিক্যাল জিনিস। সেইটা বোঝানোর জন্য আমরা আগে সিঙ্গেল একটা কলামে কি রকম কন্ডিশন করতে পারে সেটা আমরা দেখলাম। যে ফার্স্টে উইদাউট ব্রেসিং এ কি ঘটনা ঘটে সেটা ডিজাইন করলাম। এরপর একটা কলামের উইক ব্রেসিং এ, উইক এক্সিসে যদি ব্রেসিং দেওয়া থাকে তাহলে কি রকম ঘটনা ঘটবে সেটা করলাম। এখন আমরা আসতেছি যে একটা কলাম যখন একটা ফ্রেমড স্ট্রাকচারের অংশ, সেইভাবে আমরা কিভাবে ডিজাইনটা করব। তাহলে আমরা এখানে বলছি কি যে আমাদেরকে এখন কি করতে হবে? কে ভ্যালুটা বের করতে হবে। কেন? কারণ এইখানে আমরা দেখতে পাচ্ছি যে কলামটা আমাদেরকে ডিজাইন করতে হবে, কলাম এ, এইখানে আমাকে কিন্তু কোনো কে আমি ডাইরেক্টলি ধরতে পারবো না। আমার সাপোর্ট কন্ডিশনটা যদিও বলা আছে হিঞ্জ সাপোর্ট, কিন্তু এই পয়েন্টটা কি সাপোর্ট এবং সেটার জন্য কে ভ্যালু কত হবে সেটা কিন্তু আমি জানি না। তাহলে আমাকে কি করতে হবে? ওই যে অ্যালাইনমেন্ট চার্ট আমরা ইউজ করছিলাম আপনাদের ক্লাস টেস্ট 1 এ যে সিলেবাসটা ছিল, ঠিক সিমিলার ওয়েতে আমাকে আগে অ্যালাইনমেন্ট চার্ট ইউজ করে কে ভ্যালুটা ডিটারমাইন করতে হবে এই কলামের জন্য। তাহলে সেটার জন্য কি করতে হবে? সেটার জন্য সেটা যদি আমি বের করতে চাই তাহলে আমাকে তো ফার্স্ট অফ অল আগে একটা কলাম সেকশন চুজ করতে হবে। আদারওয়াইজ এই পয়েন্টের আমি হচ্ছে গিয়ে জি যেটা সেটা তো আমি তো বের করতে পারবো না। আর জি যদি বের করতে না পারি, কারণ জি বের করতে হলে আমাকে জি এর ফর্মুলা ছিল কি যে সামেশন অফ অল I by L of all the columns divided by I by L of all the girder। এখানে খেয়াল করে দেখেন এই যে পয়েন্টটা আমার আছে, এই যে পয়েন্টটা, এই পয়েন্টে আমার কলামের যেই মেম্বার যদি আমি যদি না জানি তাহলে আমি তার I by L কিভাবে বের করব? গার্ডারের আমার জানা আছে যে গার্ডার আমার বলা আছে W14/82 সেকশন, কিন্তু কলাম যদি না জানি তাহলে আমি জি বের করতে পারবো না। জি না বের করলে আমি কে বের করতে পারবো না। ঠিক আছে? তাহলে এই কারণে আমাদেরকে বলা হচ্ছে যে সিলেক্ট এ প্রিলিমিনারি সাইজ অফ এনি W সেকশন ফর এ বেসিস অফ ইভালুয়েটিং দ্য এফেক্টিভ লেংথ ফ্যাক্টর as it is given that KLY equals 21 feet for the plane perpendicular to the frame. A preliminary member might be determined from interpolation in the AISC manual table 4-1. So table 4-1 টাতে আমি আবার ওপেন করি। সো এই যে টেবিল 4-1 অ্যাভেলেবল স্ট্রেংথ ইন অ্যাক্সিয়াল কম্প্রেশন, এইখান থেকে আমি এইটার হেল্প নিয়ে একটা মেম্বার চুজ করব। কিভাবে? কারণ আমাদেরকে বলা ছিল কি যে ব্রেসিং দেয়া আছে আমার KLY ডাইরেকশনে, কারণ এই যে বাকলিং শেপটা সেটা হচ্ছে KLX ডাইরেকশনের জন্য। ঠিক আছে? তাহলে Y ডাইরেকশন আমাদের বলা ছিল এই যে in the plane perpendicular to the frame the system is braced with supports at top and bottom of a 21 feet height। তাহলে সেই ক্ষেত্রে আমরা k এর ভ্যালু 1 ধরে নিতে পারি। তাহলে k এর ভ্যালু যদি 1 হয় তাহলে l এর ভ্যালু যে 21 ফিট, তাহলে KL = 21 ফিট আমরা ধরে নিচ্ছি। পরে আমরা এখন কি করব? এই যে আমার টেবিলটা ছিল AISC, এইখান থেকে আমি 21 ফিটের জন্য বের করব। এখন দেখেন 20 ফিট দেয়া আছে KLY এর ভ্যালু, 22 ফিট দেয়া আছে, 21 ফিট দেয়া নাই। 21 ফিটের জন্য আমাকে ইন্টারপোলেশনের মাধ্যমে বের করতে হবে। আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি দেখবেন এই যে টেবিলটা বলা আছে শুধুমাত্র FY = 50 KSI এর জন্য, অন্য কোনো ভ্যালুর জন্য কিন্তু দেয়া নাই। যে কোনো যত পেজে আপনি যান না কেন সবই হচ্ছে FY 50 KSI।
যে কারণে এর আগে একটা প্রবলেম যখন আমরা দেখেছি তখন আমরা দেখেছিলাম যে ঐকিক নিয়ম করে আমরা 60 কিপের জন্য কত আসে সেটা আমরা বের করেছিলাম পরে ফার্স্ট একটা ট্রায়াল দিয়ে বের করার জন্য। দেন আমরা অ্যাকচুয়ালি 60 কিপের জন্য কত লোড নিতে পারবে সেটা আমরা ঠিকই ক্যালকুলেট করেছি। ওকে, তাহলে এখান থেকে আমি যদি মেম্বার চুজ করি তাহলে আমাকে চুজ করতে হবে যে এমন একটা মেম্বার যেটা 5CPN হবে বেসিক্যালি এই 554 কিপের থেকে বেশি এবং KLY এর ভ্যালু হইতে হবে 21 ফিট। তো এরকম দুইটা মেম্বার আমি পেয়েছি, একটা হচ্ছে W10/88 যেটা নিতে পারবে 598 কিপ লোড, আর একটা হচ্ছে W12/72 যেটা হচ্ছে 575 কিপ লোড। এই দুইটা সেকশনের মধ্যে আবার W12/72 is lightest, which is why we select this as a preliminary section to determine the effective length factor of K. দুইটার মধ্যে আমি একটা সেকশন ধরে নিলাম W12/72 কারণ এটা হচ্ছে যেহেতু লাইটেস্ট মেম্বার সেই জন্য। তাহলে এখন কি হচ্ছে এই যে কলামটাকে আমি ধরে নিচ্ছি W12/72 সেকশন। এখন আমি বের করব এফেক্টিভ লেংথ ফ্যাক্টর K। এখন আমি নেক্সট স্টেপে আসি। তাহলে নেক্সট স্টেপ কি, ডিটারমাইন রিলেটিভ স্টিফনেস ফ্যাক্টর G টপ। কারণ G বটম তো আমরা ডাইরেক্ট জানি, হিঞ্জের জন্য G কত হবে? 10 স্যার 10। গুড। সো হিঞ্জ সেকশনের জন্য G10 হবে। এখন টপ যেটা আছে আমার টপ মেম্বারের Gটা বের করতে হবে। তাহলে G টপ আমি যদি ক্যালকুলেট করতে চাই তাহলে W12/72 হচ্ছে কি আমার কলাম সেকশন 21 ফিট, আর বিম সেকশন হচ্ছে আমাদের বলা আছে অলরেডি W14/82, লেংথ হচ্ছে গিয়ে আমাদের এই যে 40 ফিট করে বিম গুলো। তাহলে আর মেম্বারটা হচ্ছে গিয়ে আনব্রেসড ফ্রেম স্ট্রাকচার। তাহলে সেখান থেকে আমি ক্যালকুলেট করে বের করলাম G টপ হচ্ছে 0.65। এটা আমি আর এখানে দেখাই নাই, এটা আপনারা নিজেরা জানেন যে কিভাবে ক্যালকুলেট করে বের করতে হয়। যে G is equal to I/L for all the girder divided by I/L for all the column divided by I/L for all the girder। কিভাবে বের করে নেবেন G ভ্যালুটা। তাহলে G টপ আমি পেলাম 0.65, G বটম পেলাম আমি 10। ঠিক আছে, এখন এফেক্টিভ লেংথ ফ্যাক্টর ফর আনব্রেসড ফ্রেম ডাইরেকশন তাহলে আমি বের করলাম K এর ভ্যালু 1.8। এইটা কোন এক্সিসের জন্য? x ডাইরেকশনের জন্য। দ্যাট মিন্স kx হচ্ছে 1.8। তাহলে kx যদি 1.8 হয় তাহলে klx যেটা হবে সেটা হবে কত? 1.8 multiplied by 21 which is 37.8 দেখেন এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে কি? প্রবলেমটা কিন্তু বিশাল বড় প্রবলেম। এতক্ষণ পর্যন্ত যে প্রবলেমগুলো করেছি তার থেকে কিন্তু ভালোই এটা সিগনিফিকেন্টলি বড় আছে। কেন? কারণ এখন আমরা একটা রিয়েল লাইফ ফ্রেমের একটা কলাম আমি ডিজাইন করতে যাচ্ছি। এতক্ষণ ধরে আমরা শুধুমাত্র একটা সিঙ্গেল কলাম ধরে নিতাম যেখানে আমাদের আইডিয়ালাইজড ফিক্সড সাপোর্ট বা হচ্ছে গিয়ে রোলার সাপোর্ট বলা ছিল, এখন কিন্তু আর সেরকম না। তাহলে এখন আমাকে কি করতে হবে? ইফ উই কনসিডার ইকুয়াল স্ট্রেংথ অ্যাবাউট ইচ এক্সিস, আমি চিন্তা করি যে প্রতিটা এক্সিস x এক্সিস এবং y এক্সিস দুইটা এক্সিসই ইকুয়াল স্ট্রেংথ নিবে, তাহলে আমাদেরকে কি লাগবে? আমরা এখান থেকে rx/ry এর ভ্যালুটা বের করব। তাহলে আমি অলরেডি klx এর ভ্যালু জানি 37.8, kly এর ভ্যালু আমরা জানি 21। তাহলে এই দুটো যদি আমি বের করি তাহলে rx/ry আমি পাচ্ছি 1.80। তো এটা একটা কন্ডিশন আমি আমার জন্য বের করে ফেললাম। নেক্সট স্টেপে ফার্স্ট কনসিডারেশন কি, আমাকে একটা লাইটেস্ট সেকশন চুজ করতে হবে যেটার ভ্যালু rx/ry 1.80 থেকে ছোট হইতে হবে, আর 5CPN এর ভ্যালু 554 যেটা কিনেছিল আমাদের PU সেটা থেকে বড় হইতে হবে, with KLY equal to 21 feet। তো KLY হবে 21, 5CPN হবে 554 এবং rx/ry হবে 1.80 থেকে ছোট। এইরকম একটা সেকশন আমরা পেলাম W12/72, যেটা এই যে আমি ইনিশিয়ালি ধরে নিয়েছি। তাহলে এই সেকশনটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি rx/ry এর ভ্যালু হচ্ছে 1.75 which is less than 1.80, 5CPN হচ্ছে গিয়ে 575 কিপ লোড যেটা কিনা 554 থেকে বেশি আছে। এখন এই সেকশনের জন্য আমরা কি করব?
আমরা এই সেকশনের অ্যাকচুয়াল KLY টা বাইট করব। KLY আমরা তো ধরে নিয়েছিলাম 21 ফিট, তাই না? কেন? কারণ আমাদেরকে বলা ছিল যে ব্রেসিং দেয়া থাকবে, তো আমরা K এর ভ্যালু 1 ধরে নিয়েছি, অ্যাসিউম করে নিয়েছিলাম। কিন্তু রিয়েলি কি 1 হবে কিনা সেটা তো আমি জানি না। তাহলে এখন আমাকে কি করতে হবে, এই যে সেকশনটা আমি পেলাম সেই সেকশনের রিয়েল KLY এর ভ্যালু কত সেটা আমি বের করব। তাহলে KLX এর ভ্যালু রিয়েলি আমি বের করছি 37.8, আর RX/RY এই যে সেকশনটার জন্য আমি দেখেছি 1.75, তাহলে KLY এর ভ্যালু আমাদের দাঁড়াচ্ছে 21.6। তাহলে যদি 21.6 যদি হয় অ্যাকচুয়াল, তাহলে এই 21.6 এর জন্য আগে ছিল কত, KLY এর ভ্যালু ছিল 21 ফিট, এখন পেলাম কত 21.6, দ্যাট মিন্স 0.6 ফিট আমার বেড়ে গেছে। তাহলে টেবিল থেকে আমি ডাইরেক্টলি 21.6 এর জন্য কত আসে সেটা ডিটারমাইন করব রিয়েল। তাহলে 5 CPM পাচ্ছি 558 ফিট, তার মানে 554 ফিটের থেকে বেশি আছে। তাহলে আমার মেম্বারটা ওকে আছে বলতে পারি। নেক্সট কন্ডিশন, যদি RX/RY আগের বার ধরছিলাম কি 1.80 থেকে ছোট, ঠিক আছে? এখন আমি কনসিডার করব যদি 1.80 থেকে বড় হয় এমন একটা সেকশন আমি নিব, যে RX/RY 1.80 থেকে বড় হবে, আর KLY আগের মতই 21 ফিট থাকবে, এবং 5 CPM আমার হচ্ছে গিয়ে 575 ফিটের থেকে আমার বেশি নিতে হবে। তো এরকম আমি দুইটা সেকশন বের করলাম, একটা হচ্ছে W14/82 যার RX/RY হচ্ছে 2.44, কিন্তু 5 CPM হচ্ছে 509 ফিট। আবার W14/74 একটা সেকশন পেলাম, সেটারও RX/RY হচ্ছে 2.44, কিন্তু এটারও 5 CPM হচ্ছে 462। এই দুইটা মেম্বারই আমার ডিজাইন লোড যেটা 554 তার থেকে ছোট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে W12/72 যেটা বেসিক্যালি 1.80 থেকে ছোট RX/RY এর ভ্যালুটা, এটাই আমাদের গভর্ন। এখন এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা খেয়াল রাখতে হবে। If you are asked to check the strength of your final selected section considering inelastic buckling, you need to do the following in addition to the above calculation. যদি আপনার কোশ্চেন শুধুমাত্র এতটুকুই থাকে তাহলে আপনাকে আর কিছুই করা লাগবে না, আপনি এই জায়গায় এসে ডাইরেক্টলি বলবেন যে ফাইনালি সিলেক্টেড সেকশন হচ্ছে W12/72 সেকশন, তাহলে আপনার শেষ। কিন্তু যদি বলা হয় কোশ্চেনের মধ্যে আপনাকে যে প্লিজ চেক ইওর ফাইনাল ডিজাইন সেকশন ওয়েদার ইট ক্যান টেক ইনইলাস্টিক বাকলিং অর নট, তাহলে কি করব আমরা? সেই ক্ষেত্রে আমাদেরকে ফলোইং চেকটা দিতে হবে। সেই চেকটা কি? W12/72 সেকশন যেটা আমি দিলাম সেই সেকশনের প্রপার্টিজ গুলোকে আগে লিখে ফেলি। এই সেকশনের প্রপার্টিজ হচ্ছে IX 597 ইঞ্চ টু দি পাওয়ার 4, IY হচ্ছে 195 ইঞ্চ টু দি পাওয়ার 4, RX হচ্ছে 5.31 ইঞ্চ, RY হচ্ছে 3.04 ইঞ্চ, এবং তার গ্রস এরিয়া হচ্ছে 21.1 ইঞ্চ স্কয়ার। Now, using this table 4.21 or 4-21, ঠিক আছে, স্টিফনেস রিডাকশন ফ্যাক্টর একটা ফ্যাক্টর আছে যেটাকে বলা হয় টাউ বি। এই ফ্যাক্টরটা আমরা কোথায় দেখব? এইটা আমাদের বইয়ের মধ্যে দেয়া আছে। টাউ এ বা টাউ বি বইয়ের মধ্যে এখানে বলা হচ্ছে টাউ এ, আর অ্যাকচুয়াল যেই এআইএসসি ম্যানুয়াল সেখানে এটাকে বলা হয় টাউ বি। তো এই যে টাউ বি যেটা দেয়া আছে আমাদের টেবিল 4-21 এ, সেই ক্ষেত্রে আমরা টাউ বি এর ভ্যালুটা পাবো 0.85। কোথা থেকে পাবো খেয়াল করে দেখি। এখানে আমাদের এই যে এআইএসসি বা এলআরএফ এর জন্য আমাদের বিভিন্ন PU/AG এর একটা ভ্যালু দেয়া আছে। আমাদের যেই ফ্যাক্টর লোড ডিভাইডেড বাই আমার যে গ্রস এরিয়া, যে সেকশনটা আমি নেব সেই সেকশনের গ্রস এরিয়া একটা ভ্যালু দেয়া আছে।
আর এফ ওয়াই এর তিনটা ভ্যালু বলা আছে, যদি এফ ওয়াই 36, এফ ওয়াই 42 আর এফ ওয়াই 50। ঠিক সিমিলার ওয়েতে আমাদের পি ইউ বাই এজি যদি আমি বের করি সেটা হয় 26.45, আর এফ ওয়াই আমাদের বলা ছিল 50 কেএসআই, তাহলে সেই জন্য আমরা টাউ বিটা ইন্টারপোলেশন করে বের করেছি, সেটা হচ্ছে 0.85। 0.85 টাউ বি এটা কোথায় ইউজ হবে? ওই যে আমরা জি যেটা বের করেছিলাম, জি টপ, সেটা ছিল আমাদের ইলাস্টিক ভ্যালুটা। আমরা ইলাস্টিসিটিকে গভর্ন করে আমরা ক্যালকুলেশন করেছি। এখন ইনইলাস্টিসিটি যদি গভর্ন করে মেম্বারে, তাহলে কি হবে? জি ইন ইলাস্টিক ইজ ইকুয়াল টু জি ইলাস্টিক মাল্টিপ্লাইড বাই টাউ বি। তাহলে ওই যে আমরা জি যেটা বের করেছিলাম 0.65, এটার সাথে আমি মাল্টিপ্লাই করব এই 0. এখানে একটু স্লাইটলি প্রিন্টিং মিস্টেক আছে, টাউ বি 0.85 যেটা সেটা এখানে বলতে 0.9962, ঠিক আছে। জি ইলাস্টিক হচ্ছে 0.65, জি টপ যেটা আমরা বের করেছিলাম 0.65, সেটার সাথে এই টাউ বি এর ভ্যালুটা আমরা মাল্টিপ্লাই করব, করলে আমরা যে ভ্যালুটা পাবো সেইটার জন্যই আবার আমাদেরকে অ্যালাইনমেন্ট চার্ট ইউজ করতে হবে, করে kx এর ভ্যালুটা আমরা বের করব। kx এর যে রিভাইজ ভ্যালু, এখানে যদিও যেহেতু ক্যালকুলেশনটা একটু আমার স্লাইডলি প্রিন্টিং মিস্টেক হয়েছিল, আমি 0.9962 লিখেছি, কেন এটা ভুল হয়েছে আমার, ঠিক আছে। বাট 0.9962 করে দেন 0.85 যদি বসাই, তাহলে 0.65 ইনটু 0.85 যদি করি, তাহলে রেজাল্ট আসে 0.55। 0.55 যদি করি তাহলে আমরা নতুন একটা kx পাবো। কেন? কারণ জি ইলাস্টিক 0.55 হয়ে যাচ্ছে, আর জি বটম আমাদের 10 বলা আছে, 10 আর 0.55 যদি নতুন যে একটা kx এর ভ্যালুটা পাবো, সেটার জন্য আমাদেরকে kl rx এর ভ্যালুটা নতুন করে ডিটারমাইন করতে হবে। kl rx এর ভ্যালুটা যদি আমরা ডিটারমাইন করি, তাহলে সেটার এগেইনস্টে আমি টেবিল 4-22 যেটা আপনাদেরকে আমি দিয়ে দিয়েছি, 4-22 থেকে আপনি kl বাই r এর যে ভ্যালুটা এখানে দেখতে পাচ্ছেন, যে fy এর বিভিন্ন ভ্যালু দেওয়া আছে 35, 36, 42, 46, 50 ksr, এরকম বিভিন্ন ভ্যালুর জন্য kl বাই r এর ভ্যালুটা কত আপনি ধরলে আপনার পাই সি fcr কত আসবে সেটা ডাইরেক্টলি ক্যালকুলেট করে দেওয়া আছে। সেখান থেকে আমরা পাচ্ছি যে পাই সি fcr ইজ ইকুয়াল 26.374 ksi, তার জন্য ওই যে kl বাই rx এর ভ্যালু 85.42 এর জন্য, আর fy হচ্ছে 50 ksi, তাহলে 85.42 হচ্ছে kl বাই rx, তাহলে সেটার জন্য আমাদেরকে বের করতে হবে, এখানে আছে 40 পরে যে 41 থেকে শুরু করে একদম 80 পর্যন্ত দেওয়া আছে। না সরি 80 না, 81 থেকে শুরু করে 121, ম্যাক্সিমাম আমার কত আছে 200 পর্যন্ত আছে, তাহলে 85.65 যেটা সেটা আমরা এখান থেকে বের করব, 85, 86, ঠিক আছে। তাহলে আমরা 85.42 জন্য বের করলাম 26.374 ksi, তাহলে পাই সিপিএন যদি করি এখন, তাহলে আমরা পাচ্ছি পাই সিএফসিআর ইনটু এজি ইজ ইকুয়াল টু 556.5 কিপ। এইটা হচ্ছে যদি ইনইলাস্টিক বাকলিং যদি গভর্ন করে, তাহলে সে এই পরিমাণ লোড দিতে পারবে, which is basically higher than design load 554। বুঝে গিয়েছে? জি স্যার। বুঝতে বুঝতেই শুয়ে পড়ছেন? এই পর্যন্তই হচ্ছে আজকের লেকচার। এই তিনটা প্রবলেম যে তিনটা আপনাদেরকে বুঝালাম, এর মধ্যে কোনো কনফিউশন বা কোশ্চেন আছে কিনা?
যদি কোশ্চেন না থাকে ভেরি গুড। নেক্সট উইকে আপনাদের অ্যাসাইনমেন্ট 2 দেওয়া হবে, ঠিক আছে? নেক্সট উইকে আমি আপনাদের অ্যাসাইনমেন্ট 2টা দিয়ে দিব। সিমিলার ভাবে আপনাদের যেহেতু অলরেডি রোজা শুরু হয়ে গিয়েছে, এখানে কয়েকটা বিষয় আছে। নাম্বার 1 আপনাদের ক্লাস টাইমিং, আবার নাম্বার 2 ইফতারি পর। এর আগের বার যেটা রাতের বেলা হয়েছিল, যে রাতের বেলা আমি যেতে পেরেছি, কিন্তু এবার দেখা যাচ্ছে যে আমরা রোজা রাখার পর স্বাভাবিকভাবে আমরা ইফতারি করব, তারপর হচ্ছে গিয়ে তারাবির নামাজ থাকে, তারপর রোজা করার পর শরীরটাও একটু মাঝে মাঝে ছেড়ে দেয়। আপনাদের সাজেশন কি যে আপনারা কিভাবে অ্যাসাইনমেন্ট কবে কিভাবে সাবমিট করবেন? একটা হইতে পারে, আমার সাজেশন হচ্ছে যে উইকেন্ড ডেতে, যে শনিবার দিন আমি আপনাদেরকে দিতে পারি। শনিবার দিন আমি আপনাদেরকে 5 ঘন্টার একটা টাইম স্লট দিব। সে সকাল 10টা থেকে যদি আপলোড করে দেই, 10টা থেকে 11টা 12টা 1টা 2টা 3টা, দুটো 3টার মধ্যে আপনারা সাবমিট করবেন, ঠিক আছে? এটা একটা হতে পারে। আর যদি উইকডেজ যদি হয়, উইকডেজে এক মিনিট আমি একটু শেষ করি। উইকডেজ হলে যেটা সমস্যা, যে ওই যে আপনাদের এক একজনের এক এক টাইমে ক্লাস থাকবে, এক একজনের এক এক টাইমে ক্লাস থাকবে না। তো আমি দিতে পারবো, কিন্তু যাদের ক্লাস থাকবে তাদের আবার একটা সমস্যা থাকবে যে স্যার আমার ক্লাস আছে, সো আমি ওই 5 ঘন্টার মধ্যে তো আমার ক্লাসই চলে যাবে 1.5 ঘন্টা, তো আমি তো বেসিক্যালি নিতে হচ্ছে। এটা একটা বিষয়, ঠিক আছে? এখন আপনারা বলেন আপনারা কি চান? স্যার আই থিঙ্ক স্যার রাতে দিলে বেটার হবে স্যার। আই মিন 10টা থেকে ভোর 6টা বা 5টা পর্যন্ত। আমরা তো তারাবি নামাজ রাতের বেলায় আপনার জন্য বেটার হইতে পারে। আদারওয়াইজ অনেকেই তো আছে যে আমি হচ্ছে গিয়ে যেমন আমি যদি আমার নিজের কথা যদি চিন্তা করি, আমি মাঝে মাঝে রাত জাগি, কিন্তু এখন সারাদিন রোজা রেখে তারপর হচ্ছে গিয়ে আপনাদের ক্লাস নিয়ে বক বক করতে করতে, তারপর আবার হচ্ছে গিয়ে মানে ইফতারি করার পর দেখা যায় শরীরটা একটু ছেড়ে দেয়, তারপর হচ্ছে গিয়ে নামাজ টামাজ পড়ে সবকিছু করে রাতের বেলা আর জাগা সম্ভব না, ঠিক আছে? আমাদের ওয়ার্কিং টাইম হচ্ছে গিয়ে দিনের বেলা, ওয়ার্কিং টাইম রাতের বেলা না, চিন্তা করতে হবে, ঠিক আছে? আমি আপনাদের পরীক্ষা কখনো রাত 12টার দিকে পরীক্ষা নিতে বসবো না, যদি কখনো পরীক্ষা নেই। তো অ্যাসাইনমেন্ট কাইন্ড অফ অ্যাসেসমেন্ট, এটা রাতের বেলায় নেওয়া যাবে না। রাত 10টা 11টা 12টা এরকম কোনো টাইম, উল্টাপাল্টা টাইম দেওয়া যাবে না। অনেকেই আছে যারা কিনা হচ্ছে গিয়ে রাতের বেলায় ঘুমাবে, ঘুমিয়ে তারপর সে উঠে তারপর সেরি করবে, ঠিক আছে? এটা করা যাবে না। আইদার সন্ধ্যা হইতে পারে, যে সন্ধ্যার দিকে, অথবা হচ্ছে দিনের বেলা, দুইটার যে কোনো একটা। দিনের বেলায় করতে হলে উইকেন্ড ছাড়ার কোনো টাইম নেই। স্যার উইকেন্ডে দিলে মনে হয় বেটার হয়। সরি আমি কথাটা শুনতে পাইনি, আরেকবার একটু বলেন জোরে। স্যার উইকেন্ডে দিলেই বেটার হতো। স্যার আপনি যে বললেন শনিবারে দিবেন, এটা কি এই শনিবারে দিতে চাচ্ছেন? না, এই শনিবার না, এই শনিবারের পরের শনিবার, দ্যাট মিনস 24 তারিখ যদি শনিবার দিন দিই, 24 এটাই এপ্রিল। বেটার হয়। এটাই ভালো হবে বেটার হয় স্যার। হ্যাঁ কোনটা? 24 তারিখ ভালো হবে স্যার, শনিবারে স্যার। হ্যাঁ 24 তারিখে। আচ্ছা 24 তারিখ টাইমটা আমি তাহলে দিই, ঠিক আছে? এবং আমি এমন না যে সকাল 7টার দিকে আমি আপলোড করব, ঠিক আছে? তো সেহরি খেয়ে সুন্দর মতো ঘুম থেকে উঠে মাথা ফ্রেশ থাকবে, পেটও ভরা থাকবে, ঠিক আছে? ঘুম থেকে উঠে তারপর 10টার দিকে শুরু করবেন আপনারা কাজ। 10টা থেকে আপনার দুপুর 3টা পর্যন্ত, মাঝখানে শুধুমাত্র এক ওয়াক্তের নামাজ, জোহরের নামাজ, ঠিক আছে? এছাড়া তেমন কোনো ইয়ে নেই। বা জোহরের নামাজ টাইমটাকে আমি কনসিডার করলাম, আমি দরকার হলে এবার 6 ঘন্টা দিব। এর আগে এবার 5 ঘন্টা দিয়েছিলাম, এবার 6 ঘন্টা দিব। জোহরের যে নামাজের টাইম, গোসল ধুয়ে নামাজ টামাজ পড়লেন, 1 ঘন্টা আপনাদের ওই টাইমটা যাবে। তো আমি 6 ঘন্টা দিব, সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। 4টার মধ্যে আপনাদের ডেডলাইন সাবমিট করতে হবে। কেউ যদি 4টার মধ্যে ডেডলাইন সাবমিট না করে সেটা তার বিষয়, সে যত খুশি সময় নিতে পারে, কিন্তু প্রতি ঘন্টার জন্য আবার ওই যে 2 মার্ক করে কমতে পারবে, ঠিক আছে? তাহলে এটার সাথে সবাই একমত তো? জি স্যার। জি স্যার। স্যার 9টার থেকে 4টা করা যায় স্যার? না, বেশি খাইতে চাই না।